আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আলোচনা করব সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যাজ এ কেরিয়ার চয়েস হিসেবে কেমন সেই বিষয়টি নিয়ে। আমি আমার আর্টিকেলশিপের ২ বছরের মধ্যে নভেম্বর-ডিসেম্বর ২০২২ সেশনে সিএ পাশ করি। এর আগে আমি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ শেষ করি। শুরুতেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে আমি যে আলোচনাগুলো করব সেগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। সো আপনার এটার উপর বেস করে কোনো ডিসিশন মেক করার আগে অবশ্যই অ্যাভেইলেবল অফিসিয়াল সোর্স অফ ইনফরমেশনগুলো ক্রস চেক করে নেবেন। আমি যখন ২০২০ সালে সিএ করার সিদ্ধান্ত নিই, তখন আমি কিভাবে কোন প্রসেসের থ্রুতে আমার এই সিদ্ধান্তটা বা ডিসিশন মেকিংটা করেছিলাম, সে বিষয়টি নিয়েই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি অ্যাট ফার্স্ট আমার তখন ২টা অপশন ছিল, সিএ অর গভর্নমেন্ট জব। সো আমি একটা প্রস অ্যান্ড কনস অ্যানালাইসিস করি ২টা সেক্টরের মধ্যে, এবং এর মধ্যে আমার কোন জিনিসগুলো, কোন প্রসগুলো আমি অবশ্যই দরকার, কোন সুবিধাগুলো আমার অবশ্যই দরকার, এবং কোন অসুবিধাগুলো আমি মেনে নিতে রাজি আছি, এগুলো আমি একটা ছক আকারে ঠিক করে নিয়ে পরবর্তীতে আমি আমার ডিসিশনটা মেক করি। সো আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। বারবার বলে নিচ্ছি, এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। সো এটা যেহেতু একটা ওয়াইড এরিয়া, গভর্নমেন্ট জব বলতে আপনার বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব হয়ে থাকে। সো এখানে অনেক কিছু হয়তো বা নাও মিলতে পারে অনেক সময়। তাও ইন জেনারেল আমি বলার চেষ্টা করছি। সিএতে আপনার একটা ডিজায়ার্ড লোকেশনে জব করার হয়তো বা সুযোগ থাকে, কিন্তু গভর্নমেন্ট জবে বিশেষ করে বিসিএসে বা আদার্স অনেকগুলো জব, গভর্নমেন্ট জবে আপনার পোস্টিংটা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে হতে পারে। সো এই জায়গায় আপনার নিজের ইনফ্লুয়েন্স খুব কম থাকতে পারে আর কি। কিন্তু সিএতে আপনার ডিজায়ার্ড লোকেশন, আপনি বিশেষ করে আপনার যদি হোম টাউনে আপনি থাকতে ইচ্ছে হয়, এটা যদি চিটাং হয় অথবা ঢাকা হয়, সেক্ষেত্রে আপনি এই অ্যাডভান্টেজটা পাবেন। আবার দেশের অন্যান্য অঞ্চল হইলে হয়তো বা আপনার এই অ্যাডভান্টেজটা নাও পাইতে পারেন। অথবা আপনি যদি অ্যাব্রোডে যদি আপনি জব করতে চান, এই ক্ষেত্রেও আপনি ওই ডিজায়ার্ড লোকেশনে, আপনি সাপোজ ইউএসএ যেতে পারেন, বা আপনি কানাডা যেতে যাচ্ছেন, বা মিডল ইস্ট ইউএই ওইদিকে যেতে যাচ্ছেন। সো এইভাবে আপনি জব লোকেশন চুজ করার একটা টু সাম এক্সটেন্ট একটা ইনফ্লুয়েন্স আপনার থাকে, যেটা আপনি বিসিএস বা গভর্নমেন্ট জবে নাও পাইতে পারেন। সো আমার ডিসিশন মেকিং প্রসেসে ঠিক ওই সময়টাতে স্টেইং ইন হোম টাউনটা ছিল হচ্ছে আমার মেন প্রায়োরিটি। সো এই জায়গায় আমি এই জিনিসটা আমার হচ্ছে অবশ্যই দরকার, ওই লিস্টেই ছিল আর কি। সো এই জায়গায় আমি কম্প্রোমাইজ করতে ওই সময় পারিনি। ওকে, তারপর হচ্ছে আপনার সিএতে কম্পারেটিভলি আপনার স্যালারিটা হায়ার হয় যদি আপনি ফুলি কোয়ালিফাই হন আর কি, পাস করেন। বিসিএসে কম্পারেটিভলি এটা লোয়ার হয়। সো আমার ডিসিশন মেকিং প্রসেসে আমি এই জিনিসটাও আমার অবশ্যই দরকার লিস্টে ছিল আর কি। কারণ আমার যারা আত্মীয় স্বজন বা আদার্স যে পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল, ওই জায়গায় আমার কম্প্যারিজনটা যাদের সাথে হবে লাইফে, সো ওই জায়গায় ওদের আর্নিংস পাওয়ার আপনার কম্পারেটিভলি অনেক বেশি ছিল। সো আমি যেটা আপনার গভর্নমেন্ট জবের স্যালারি দিয়ে হয়তো আমি এই জিনিসটা কাভার আপ করতে পারতাম না। সো ওই জায়গা থেকে আমি এই জিনিসটাও আমার হচ্ছে অবশ্যই দরকার, ওই লিস্টে রেখেছিলাম। তারপর আসি বার্গেনিং পাওয়ার, জব সিকিউরিটি নিয়ে, একটা বার্গেনিং পাওয়ার নিয়ে বা বলা যায়। সো আপনার হচ্ছে সিএতে আপনি আপনার একটা জব ভালো লাগছে না, এটা আপনি অন্য জবে কিন্তু আপনি এনভায়রনমেন্ট খারাপ হলে অন্য জবে আপনি সুইচ করতে পারেন, বা আদার্স বিভিন্ন সুযোগ সুবিধা মিলে আপনি বিভিন্ন জবে সুইচ করতে পারেন। গভর্নমেন্ট জবে যে জিনিসটা আফটার 30 হয়তো বা কঠিন হয়। সো একটা জায়গায় আপনার ভালো লাগছে না, তখন কিন্তু আপনার মুভ করার সুযোগ সুবিধাগুলো কমে যায়। সো আপনি এক জায়গায় স্টাক হয়ে যেতে পারেন আর কি। যদিও এটা আমার ইয়েস, এটাও আমার একটা প্রয়োজনীয় জিনিসের মধ্যে ছিল, যে এটা আমার দরকার, ওই লিস্টের মধ্যে ছিল। তবে এই দুইটা আমার বেশি দরকার ছিল, এটা কম্পারেটিভলি কম দরকার ছিল, এটা কম্পারেটিভলি কম দরকার ছিল। সো এটা না হলেও আমি মেনে নিতাম। তারপর হচ্ছে আপনার সিএতে আপনার যেমন আমরা যেটা ফাইন্যান্স ওর অ্যাকাউন্টিংয়ে পড়ি, আমাদের যে অ্যাকোয়ার্ড নলেজ থাকে এই ফিল্ডের, এগুলো আমরা ইউটিলাইজ করার সুযোগ থাকে, যেটা হয়তো আমি বিসিএস অথবা আদার্স গভর্নমেন্ট জবে পেতাম না। আপনার হচ্ছে যদি ওন ফিল্ডে কাজ করেন, কিছু কিছু গভর্নমেন্ট জব আছে আপনার ফিল্ড রিলেটেড,
ওই ক্ষেত্রে হয়তো এই নলেজগুলো আপনি কাজে লাগাইতে পারেন। তবে ইন জেনারেল আমরা যে গভর্নমেন্ট জবগুলোতে আমাদের বন্ধু-বান্ধবরা যায়, ওগুলোতে হয়তো বা এগুলো এইসব নলেজ কাজে লাগানোর সুযোগটা সীমিত। এটা আমার ওইভাবে আপনার হচ্ছে আমার অ্যাকোয়ার্ড নলেজ কাজে লাগাইতেই হবে। এটা আমার ওইভাবে অবশ্যই দরকার লিস্টে ছিল না। এটা না হইলেও আমি মেনে নিতাম। সো এই ২ টা হচ্ছে ১ম ২ টা হচ্ছে আমার অবশ্যই দরকার লিস্টে ছিল আরকি। তারপর হচ্ছে স্টোরিং অফ প্রগ্রেস। আপনি হচ্ছে এখানে একটা লেভেল পাস করলেন, এই প্রগ্রেসটা কিন্তু সেভ থাকতেছে। আপনি ২ টা লেভেল পাস করলেন, এই প্রগ্রেসটা আপনার সেভ থাকতেছে। আপনি একটা কোর্স পাস করলেন, ২ টা কোর্স পাস করলেন, এই প্রগ্রেসটা সেভ থাকতেছে। কিন্তু বিসিএস বা আদার গভর্নমেন্ট জবগুলোতে সাপোজ আপনি প্রিলিমিনারি পাস করলেন, তারপর রিটেনে গিয়ে ফেল করলেন, তাহলে আবার আপনার প্রিলিমিনারি থেকে শুরু করতে হবে। বা আপনি প্রিলিমিনারি এবং রিটেন ২ টাই পাস করলেন কিন্তু ভাইভাতে গিয়ে ফেল করলেন, তাহলে আবার আপনার প্রিলিমিনারি থেকেই নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু সিএতে আপনার এমন না। আপনি একটা কোর্স একবার পাস করছেন মানে ওই কোর্স দ্বিতীয়বার আর পরীক্ষা দিতে হবে না আপনার। আপনার এরপরে ১৭টা কোর্সের মধ্যে একটা শেষ আর বাকি ১৬টা আপনি পরীক্ষা দিবেন। এরপরে আপনার সাপোজ আরেকটা শেষ হয়ে গেল, বাকি ১৫টা আপনি পরীক্ষা দিবেন। সো এই জায়গায় আপনার প্রগ্রেসটা সেভড থাকে। এই জিনিসটা আমাকে এখানে আ এটা একটা অ্যাডভান্টেজ বলে মনে হয়েছে। তবে এর মধ্যে আমার ১ম ২ টা অবশ্যই দরকারের লিস্টে ছিল। এটাও মোটামুটি দরকারের মধ্যে ছিল। বাকি ২ টা আমার ওইভাবে না হইলেও চলত। সো এই ৫ টা আমার কাছে মনে হয়েছে যে সি এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ আবার ওভার বিসিএস অফ আদার গভর্নমেন্ট জব। তবে এখানে আবার কম্পারেটিভ কিছু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আছে আমার দৃষ্টিতে। সো এখানে আমার দৃষ্টিতে সিএতে আপনার ওয়ার্কলোডটা বহুদিন আপনার আর্টিকেলশিপ পিরিয়ড অথবা এরপরে আপনার আর্টিকেলশিপের পরে আপনি যখন ফাইনালি জব করবেন, তখনও আমার কাছে মনে হয়েছে যে আপনার ওয়ার্কলোডটা একটু বেশি, যেটা কম্পারেটিভলি গভর্নমেন্ট জবগুলোতে কম হয়। আবার আপনি যদি অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার ওই টাইপের হন, সেক্ষেত্রে হয়তো বা আপনার ওয়ার্কলোড আরও বেশিও হইতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে ইন জেনারেল বলছি আরকি। ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে যে সিএতে ওয়ার্কলোডটা কম্পারেটিভলি বেশি। সো এটা আমার ওয়ার্কলোড, আমি হাই ওয়ার্কলোড অবশ্যই চাইনি। সো এটা আমার দরকার ছিল। তারপর আমি শেষ পর্যন্ত এটা মানিয়ে নিয়েছি আরকি। কারণ আপনার তো সব দিকেই আপনার সুযোগ সুবিধা সমান পাবেন এমনটা না। সো আমার এই যে এখানকার যে কম্পারেটিভ এই জিনিসটা যে আমার দরকার, এই ২ টা পাওয়ার জন্য আমি এটা স্যাক্রিফাইস করতে আমার রাজি হয়েছি আরকি। সো আপনার ঠিক করতে হবে যে আপনার কোনটা বেশি প্রয়োজন। এই জিনিসটা আপনার ঠিক করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আপনার সিএতে সোশ্যাল রিকগনিশনটা একটু কম কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট জব, একটু কম হবে। কারণ সিএ জিনিসটাই মানুষজন অনেক বুঝে না আরকি। অনেকে আপনার সিএ বা সিএসিসি এগুলোর মধ্যে ডিফারেন্স বা অনেক কিছুই বুঝে না। ওভারঅল হোল জিনিসটাই মানুষকে বুঝাইতে বেশ কষ্ট হয়। সো সোশ্যাল রিকগনিশন আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি কম। তবে যারা বুঝে সেক্ষেত্রে তখন হয়তোবা খুব একটা সমস্যা হয় না। এখানে জব সিকিউরিটি আপনার কম। গভর্নমেন্ট জবে তো হাই জব সিকিউরিটি থাকে, এটা অবশ্যই। তবে এখানে যেটা সুবিধা, আপনি যদি ফুল কোয়ালিফাইড হন, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি একটা প্র্যাকটিস করার সুযোগ পেতে থাকে। অথবা আপনি একটা জব চলে গেলে আপনি আরেকটা জবে যাইতে পারেন আপনি। সো এইবার জব চলে যাওয়া এগুলো আসলে খুব কমই ঘটে। তাও আপনার সুইচিং করার অপশন থাকে, যেহেতু আপনার একটা প্রফেশনাল ডিগ্রি আছে। এছাড়া আপনি চাইলে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিসও করতে পারবেন, যেহেতু আপনার একটা সাইনিং পাওয়ার আছে। তারপর হচ্ছে এখানে আপনার গভর্নমেন্ট জবে যেটা হয়, আপনার হচ্ছে আহ, একটা ভালো পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট আপনার থাকে, যেটা হয়তোবা আপনি সিএ করে আপনি যে প্রাইভেট অর্গানাইজেশনে যদি জব করেন, হয়তোবা সব অর্গানাইজেশনে ওই ধরনের বেনিফিট থাকে না। আপনার হচ্ছে এখানে সিএতে আপনার কন্টিনিউয়াস লার্নিং এর উপরে থাকতে হয়। আপনার স্কিল সেট আপডেট করতে হয়, নলেজ আপডেট রাখতে হয়, নেটওয়ার্কিং মেনটেন করতে হয়। আপনার একদম ইনিশিয়ালি আপনি সিএ পাস করার পরে ১ম জবে এন্ট্রি থেকে শুরু করে সাবসিকুয়েন্ট প্রমোশন সবকিছুই এবং আদার্স অর্গানাইজেশনে মুভ সবকিছুই আপনার আ মোটামুটি অ্যাক্টিভলি করতে হয় আরকি। যেটা আমার কাছে মনে হয়েছে যে গভর্নমেন্ট জবে অনেকটা সিস্টেমেটিক প্রসেসের থ্রুতে আপনার অটোমেটিক অনেক সময় হয়ে যায় আরকি। একদম হায়ার লেভেলের পোস্টগুলো ছাড়া। ইনিশিয়ালি একটা পর্যায় পর্যন্ত অটোমেটিক উঠা যায় বলে আমার মনে হয়েছে আরকি। সো এর মধ্যে আমার বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ ছিল। এর মধ্যে আমার এখানকার ২ টা আমার অবশ্যই দরকার ছিল। আবার এখানে আমি এখানে লেস ওয়ার্কলোড এই জিনিসটা আমি চেয়েছিলাম। বিসিএস আর গভর্নমেন্ট জবের যে লেস ওয়ার্কলোড এই জিনিসটা আমি চেয়েছিলাম। এবং আমি এই জিনিসটাও চেয়েছিলাম প্রমোশন আদার ফেসিলিটিস টু সাম এক্সটেন্ট সিস্টেমেটিক হোক, এই জিনিসটাও আমি চেয়েছিলাম। কিন্তু ওই ২ টা পেতে হইলে তো আপনার এই ২ টা আবার কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে।
সো সব কিছু যেহেতু পাওয়া যায় না, আমার এই ২ টা চাওয়া যেহেতু বেশি ছিল, এই ২ টা চাওয়া যেহেতু বেশি ছিল, সো আমি ওই ২ টা ওইভাবে মানিয়ে নিয়েছি। সো এভাবে করে আপনিও আপনার মতো করে একটা প্রস অ্যান্ড কনস এনালাইসিস করে আপনার কোনটা দরকার, কোনটা বেশি দরকার, কোনটা স্যাক্রিফাইস করতে রাজি আছেন, এভাবে করে আপনি আপনার ডিসিশন মেকিংটা করতে পারেন আরকি। এডিশনাল আরো ২ টা পয়েন্ট, একটা হচ্ছে অনেস্টি। এটাও আমার ওই সময় ডিসিশন মেকিং এর মধ্যে ছিল যে আমি হয়তোবা গভর্নমেন্ট জবে গেলে যে স্যালারি রেস্ট্রিকশন হয়তোবা অনেস্ট থাকা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। আর আপনার ইজিলি যদি আপনার ডিসঅনেস্ট হওয়ার সুযোগ থাকে, তখন হয়তোবা আমি নিজেকে ধরে রাখাটা আমার কাছে কঠিন হবে বলে মনে হয়েছিল। সো ওই দিক থেকে আমি এটা সিএতে আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি এখানে অনেস্ট থাকাটা একটু সহজ হবে। সো ওই জন্য আমি এদিকে ওইভাবে ডিসিশনটা নিয়েছিলাম। তবে পরবর্তীতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আসলে লাইফে অনেস্টিটা, স্পেশালি ইন বাংলাদেশ, আপনি যদি অনেস্ট থাকতে চান, এটা রীতিমতো একটা যুদ্ধের মতো ব্যাপার। সো এটা আপনাকে অ্যাক্টিভলি নিজেই সবসময় চেষ্টা করে যেতে হবে। এমন না যে আপনি একটা পার্টিকুলার জবে গেলেন, ওইখানেই আপনি অনেস্ট থাকবেন, এমনটা না আরকি, অটোমেটিক না। আপনাকে এটা অ্যাক্টিভলি অলওয়েজ চেষ্টা করে যেতে হবে। অ্যান্ড এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অনেস্টি, এটা নিডের সাথেও এখন আর জড়িত বলে মনে হয় না আরকি আমার। আপনি একটা অনেক বিগ অ্যামাউন্ট আপনি হয়তো আর্ন করতে পারেন। তারপরেও আপনি আরো ফার্দার আর্নিংস এর জন্য আপনি ডিসঅনেস্ট মিনস অবলম্বন করতেও পারেন। এমনটা হয় আরকি। সো এটা এই পয়েন্টের জন্য আমি আর রাখি না। এটা আমার কাছে মনে হয় যে এটা ডিসঅনেস্ট হওয়ার সুযোগ সব জায়গায় আছে। এটা যেকোনো ধরনের প্রফেশন, এটা আপনি ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যে প্রফেশনেই যান, গভর্নমেন্ট জবে যান, প্রাইভেট জবে যান, সব জায়গায় আপনার ডিসঅনেস্ট হওয়ার সুযোগ আছে। আপনি অনেস্ট থাকতে হলে এটা নিজের চেষ্টায় থাকতে হবে। আর টাইম অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট, এটাও আমার ডিসিশন মেকিং এর সময় ওই সময় চিন্তা করেছিলাম যে 3 ইয়ার্স আফটার গ্র্যাজুয়েশনের পরে আরো 3 বছর আমাকে ওই সাপোর্টটা, ফ্যামিলি সাপোর্টটা পাবো কিনা। তবে আমার কাছে এখন মনে হয় যে আপনি আদার্স গভর্নমেন্ট জবগুলো পেতেও মোটামুটি এখন মোটামুটি ভালো লেভেলের যে জবগুলো, ওগুলো পেতেও মোটামুটি 2.5 বছর 3 বছর লেগে যায়। আমার সিএ তো এখন বিভিন্ন মেথডের মাধ্যমে এখন আর্টিকেলশিপটা কমে আসছে। 3 বছর, 2.5 বছর, 2 বছর এমন হয়ে যাচ্ছে আর্টিকেলশিপ। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এখন আর ওইভাবে ডিসিশন মেকিং এ ফ্যাক্টর হওয়ার কথা না। কারণ ২ দিকে মোটামুটি ইকুয়াল টাইম লেগে যায় আরকি। সো তারপর আপনারাও এগুলো এনালাইসিস করে দেখতে পারেন আরকি। সিএতে বর্তমানে আপনার ৩ টা রুট ইউজ করে যাওয়া যায়। আপনি হচ্ছে আর্টিকেলশিপ রুট অথবা প্রি আর্টিকেলশিপ অথবা জব রুটের মাধ্যমে যেতে পারেন। আ আমাদের সময় এগুলো ছিল না। জব রুট বা প্রি আর্টিকেলশিপ, এই রুটগুলো আমাদের সময় ছিল না। আমরা হচ্ছে নরমাল আর্টিকেলশিপ রুট দিয়ে গিয়েছিলাম। তো গ্র্যাজুয়েশনের পরে আপনার প্রায় ৩ বছর লাগবে সিএ করতে। এর বাইরে বিভিন্ন ফার্মে অনেক সময় আপনার প্রবেশন পিরিয়ড থাকে। ৬ মাস, ৩ মাস, ৬ মাস এরকম প্রবেশন পিরিয়ড থাকে। অনেক সময় ১ বছরও থাকতে পারে। সো ওই প্রবেশন পিরিয়ডটাও আপনি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড ধরতে গেলে ৩.৫ বছর, ৪ বছর হয়ে যেতে পারে আরকি। এরপর আপনি যদি এইচএসসির পরে যান, তাহলে হচ্ছে আপনার ৪ বছরের আর্টিকেলশিপ করতে হয়। এর বাইরে প্রবাশন পিরিয়ড থাকলে ওইটা এড করে নিবেন। ও লেভেলস অ্যান্ড এ লেভেলস করে গেলে আপনার ৩.৫ বছর লাগে, প্লাস প্রবাশন পিরিয়ড যদি থাকে আরকি। আপনি যদি প্রি আর্টিকেলশিপ ওর জব রোড দিয়ে যান, সেক্ষেত্রে আপনার ১টা বা ২টা লেভেল পাস করে যাওয়ার সুযোগ আছে। সো আপনি যদি সার্টিফিকেট লেভেল পাস করার পরে যান, তাহলে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হয়ে যায় ২.৫ বছর। আর হচ্ছে আপনি যদি প্রফেশনাল লেভেল পাস করে যান, সেক্ষেত্রে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হয়ে যায় ২ বছর। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করা লাগে আরকি খুব সম্ভবত। সো একটু ক্রস চেক করে নিবেন আরকি। তো হচ্ছে আপনার জব রুটটা হচ্ছে আপনি জব করা অবস্থায় সিএ এর ১টা বা ২টা লেভেল পরীক্ষা দিয়ে রাখবেন। এরপর হচ্ছে পরবর্তীতে আপনি আপনার ২টা লেভেলের পরে তো আর দেওয়া যায় না। 3rd লেভেলটা আপনার ফার্মে গিয়ে দিতে হবে। তো সো ওই সময় গিয়ে আপনি রেজিস্ট্রেশন নিতে হয় আরকি। তখন গিয়ে আপনার আর্টিকেলশিপটা শুরু হবে। আর প্রি আর্টিকেলশিপ এটাও আপনার হচ্ছে পড়াশোনা থাকা অবস্থায়, আপনার গ্র্যাজুয়েশন করা অবস্থায় আপনি আ করতে পারেন আরকি। তখন ১টা বা ২টা লেভেল পাস করে রাখলে এরপর আপনার গ্র্যাজুয়েশন শেষে আপনি ফার্মে গেলেন। তখন যদি আপনার ১ লেভেল পাস করা থাকে তখন ২.৫ বছরের, আর যদি ২ লেভেল পাস করা থাকে ২ বছরের আর্টিকেলশিপ করলে আপনার হয়ে যাচ্ছে। সো সিএতে হচ্ছে ৩টা লেভেল: সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেল। সার্টিফিকেট লেভেলে ৭টা কোর্স থাকে, প্রফেশনাল লেভেলে ৭টা এবং অ্যাডভান্স লেভেলে ৩টা। সার্টিফিকেট লেভেলটা এমসিকিউ বেসড হয় এবং অনেকগুলো কোর্স এখানে এক্সামশন দেওয়া আছে পার্টিকুলার কিছু ইউনিভার্সিটির জন্য। তাদের ওই কোর্সগুলো আর এক্সাম দিতে হয় না। এরপর হচ্ছে প্রফেশনাল লেভেলে ৭টা কোর্স। আপনার হচ্ছে এখানে আইটি, ইনফরমেশন টেকনোলজি যেটা কোর্স, ওইটা হচ্ছে আপনার রিটেন এমসিকিউ হয়, আর বাকিগুলো হচ্ছে আপনার রিটেন এক্সাম হয় আরকি।
এটা নভেম্বর ডিসেম্বর থেকে হচ্ছে এমসিকিউ হবে, এর আগে পর্যন্ত আপনার হচ্ছে রিটেন হইতো। অ্যাডভান্স লেভেলে 3টা কোর্স, এগুলো হচ্ছে আপনার রিটেন এক্সাম হয়। সিএ কতটা কঠিন আসলে, এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে ফুল টাইম অফিস করতে হয়, মানে আর্টিকেল শিফট আপনার একটা সময় করতে হয়। তো ওই সময় গিয়ে দেখা যাবে আপনার ফুল টাইম অফিস করতে হয় 9টা থেকে 5:30 অথবা 10টা থেকে 6টা। সো আমি যদি আর্টিকেল শিফট রুট দিয়ে যারা আসবে তাদের কথা বলি, সো এইভাবে ফুল টাইম অফিস করার পরে যদি রেগুলার স্টাডি করতে হয় আপনার, এরপর আপনার আবার সি এর কোচিং থাকে অ্যারাউন্ড 3টা লেভেলের জন্য প্রায় 3 মাস করে 9 মাস কোচিং হয়। সো আপনার মেনটেন করা, আপনার কোচিং থাকলে প্রায় 3 ঘন্টার কোচিং আপনার প্রতিদিন, বেশ কঠিন হয় আর কি এই জিনিসটা। সো এটা ওই লেভেলের পারসিস্টেন্স বা আপনার যদি ওই লেভেলের ধৈর্য না থাকে, এটা আপনার কঠিন হয়। সবার আপনার বেশ ভালো লেভেলের ডেডিকেশন লাগে আর কি, নিয়মিত পড়াশোনা করতে হয়। আবার এখানে আবার ফার্মে যে 9টা থেকে 5:30 অফিস বা 10টা থেকে 6টা অফিস, এরপর আপনার অনেক সময় ওভার স্টেও করতে হইতে পারে আর কি, আপনার অফ ডেগুলোতেও কাজ করতে হইতে পারে। এই ধরনের বিভিন্ন সিচুয়েশন আপনার থাকে। সো এই জায়গাটাতে এখানে একটু ডিফিকাল্টিস আছে। তবে বর্তমানে আপনার এই যে প্রি আর্টিকেলশিপ রোড বা জব রোড, এগুলোর মাধ্যমে যেহেতু আপনার আগে থেকে একটা বা 2টা লেভেল শেষ করে যাওয়ার সুযোগ আছে, সো আপনি যদি এখানে আগে থেকে একটা বা 2টা লেভেল শেষ করে ফেলতে পারেন, তাহলে এখানে যে আপনার রেগুলার স্টাডির জন্য যে সময়টা, ওই জায়গায় আপনি বেশ ফ্লেক্সিবিলিটি পাবেন আর কি। আপনার ওই জায়গায় বেশ ফ্লেক্সিবিলিটি পাবেন। এই অপশনগুলো আগে ছিল না, বর্তমানে বিষয়গুলো বেশ সহজ হচ্ছে আর কি সবার জন্য। আপনার কস্ট এবং আদার ফ্যাসিলিটিস আপনার অ্যারাউন্ড 150K আপনার খরচ হবে যদি আপনি প্রতিটা এক্সাম ফার্স্ট সিটিংয়ে পাস করেন আর কি, প্রথম অ্যাটেম্পটে যদি আপনি পাস করে ফেলেন। কিন্তু আপনি যদি প্রথম অ্যাটেম্পটে পাস না করেন, তাহলে আপনার একটা কোর্স বারবার পরীক্ষা দিতে হবে, তাহলে ওই যে এক্সাম ফিগুলো এডিশনাল যোগ হয়ে থাকবে, এগুলো এভাবে আপনার খরচটা বাড়তে থাকবে আর কি। এর বাইরে আপনি হচ্ছে ফার্ম থেকে কী পাবেন, অ্যালাউন্স পাবেন, এটা মিনিমাম 7K অ্যালাউন্স দেয়, এবং ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা অনেক সময় কিছু কিছু ফার্মে 30K পর্যন্ত চলে যেতে পারে, অবশ্যই সিজিপিএর বেসিসে। সাপোজ কেউ যেন সিজিপিএ 3.90 বা 3.95 বা 3.85 এমন, এবং সে হচ্ছে একটা ভালো রেপুটেড পাবলিক ইউনিভার্সিটির, সো কিছু কিছু ফার্ম তাকে এই টাইপের অ্যালাউন্স দেয়, এমন ইনস্ট্যান্স আছে আর কি। আবার এই অ্যালাউন্সটা হচ্ছে আপনার বাড়তে থাকে আপনার কিসের ভিত্তিতে, আপনার হচ্ছে কোন লেভেলে আছেন, কতটুকু পাস করতেছেন, এগুলোর উপরে আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট হয় এই টাইপের আর কি। এর বাইরে আইসিএবি থেকে আপনার কর্দে হাসানার ব্যবস্থা আছে এবং আদার স্কলারশিপের ব্যবস্থা আছে। স্কলারশিপটা তো টাকাটা আপনার একসাথেই পেয়ে গেলেন, এটা রিপে করতে হয় না। কর্দে হাসানারটা আপনার রিপে করতে হয় আর কি, এটা আপনার সিসি আপনি রিপে করে দিতে পারবেন আপনার আর্টিকেলশিপ শেষে। সো আরেকটা কোয়েশ্চেন যেটা বারবার ফেস করি, সেটা হচ্ছে সিএ করতে কতদিন লাগে। সো এখন যেহেতু আর্টিকেলশিপ পিরিয়ড কিছু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে, সো মিনিমাম 2 ইয়ার্স যদি আপনি আর্টিকেলশিপে জয়েন করার আগেই কী করে ফেলেন, 2টা লেভেল শেষ করে আসেন, সো মিনিমাম আপনার 2 ইয়ার্স লাগবে। আপনি যদি 1 বছরের মধ্যে পাসও করে ফেলেন, তাও আপনার আরও 1 বছর এডিশনাল থাকতে হবে ফার্মের সাথে। 2 ইয়ার্সের আর্টিকেলশিপ আপনার কমপ্লিট করতেই হবে। আর যদি আপনার কোনো লেভেল কমপ্লিট না করেই এখানে আসেন, সেক্ষেত্রে হয়তো আপনার তখন মিনিমাম 3 ইয়ার্স লাগবে। আর ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, অনেকেই আপনার শেষ পর্যন্ত 60 ইয়ার্স 70 ইয়ার্স হয়ে গেলেও পাস নাও করতে পারে, যদি আপনার ওইরকম ধৈর্য না থাকে আর কি। অনেকেই হচ্ছে এটা মাঝপথে ছেড়ে দেয় আর কি, পড়াশোনা বা আর পরীক্ষা দেয় না, তবে আর্টিকেলশিপটা শেষ করে রাখে। আর এভারেজ যদি বলি, ওইভাবে তো কোনো স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমার দেখা মতে আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ যারা পাস করে তাদের বেশিরভাগই এই রেঞ্জের মধ্যে পাস করে, 5 to 10 ইয়ার্স একটা টাইম পিরিয়ড। যারা সিরিয়াস থাকে মোটামুটি, তারা মোটামুটি 5 to 10 ইয়ার্সের মধ্যে পাস করে ফেলে আর কি। এখন আরও একটা মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো তো আসলে ওইভাবে স্ট্রাকচার্ড কোনো আনসার থাকে না, এক্স্যাক্ট কোনো আনসার থাকে না, এগুলো আসলে ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করে, এগুলোর কোনো ওইভাবে স্ট্যাটিস্টিক্সও কিন্তু মেনটেন করা নাই। তারপর আমি যেটা দেখি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, সেটা হচ্ছে সার্টিফিকেট লেভেল শেষ করে আপনার যদি আর্টিকেলশিপ শেষ করা থাকে এবং আপনি সার্টিফিকেট লেভেল পাস থাকেন, তাহলে আপনার স্যালারি রেঞ্জ অ্যারাউন্ড 25K to 50K হয়ে থাকে। এখন কিছু কিছু ভালো ফার্মের আপনার হচ্ছে স্টুডেন্টরা সার্টিফিকেট লেভেল শেষ করেই 100K স্যালারি পাইতে পারে, বাট ওগুলো এক্সাম্পল না, ওগুলো এক্সেপশন আর কি। সো আপনার ইন জেনারেল অ্যাভারেজ আমার কাছে মনে হয়েছে যে 25K to 50K সার্টিফিকেট লেভেল শেষ করে।
আর আপনার হচ্ছে প্রফেশনাল লেভেল শেষ করা থাকলে এটা অ্যারাউন্ড 60K to 100K, আর অ্যাডভান্স লেভেল শেষ করা থাকলে মানে আপনি ফুল সিএ হয়ে গেলে এটা অ্যারাউন্ড 100K to 200K আপনার স্যালারি হইতে পারে। এটা হচ্ছে ফ্রেশারদের জন্য। এখন আপনি যদি সিএ পাস করতে অনেক দেরি হয়ে যায়, আপনার সিএ পাস করার যখন আপনি ফুল অ্যাডভান্স লেভেল পাস করছেন তখন আপনার অনেক বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে এটা আরও অনেক বেশি হইতে পারে। তো আপনার এই স্যালারি স্ট্রাকচারটা আপনারা ভেরি করবে কিসের উপরে? এই যে আপনার বলছি যে আপনার এক্সপিরিয়েন্সের কারণে ভেরি করবে। আপনি পাস করতে দেরি করছেন, সার্টিফিকেট লেভেল পাস করতে দেরি করছেন, এটার কারণে ভেরি করবে। প্রফেশনাল লেভেল পাস করতে আমার দেরি হয়েছে, সো আপনার প্রফেশনাল লেভেল পাস প্লাস আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স, আরেকজন হচ্ছে জাস্ট সিসি প্লাস প্রফেশনাল লেভেল পাস, তার চেয়ে তো আপনার স্যালারি অবশ্যই বেশি হওয়া উচিত আর কি, তাই না? তারপর হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার স্কিল সেটের উপরে, আপনার আর্লিয়ার ব্যাকগ্রাউন্ড, আপনার গ্রাজুয়েশন কোথা থেকে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। আপনার নেটওয়ার্কিং কেমন, এগুলোর উপর আপনার নির্ভর করে স্যালারি স্ট্রাকচার। আপনি কোন অর্গানাইজেশনে যেতে পারছেন, এগুলোর উপর অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার জবটা সাধারণত হয় বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে, এখানে এমএনসি বা লোকাল গ্রুপ অফ কোম্পানিজ, ব্যাংকস, এগুলোতে আপনাদের জব হইতে পারে। এছাড়া অনেকে হচ্ছে সিএ ফার্মে প্র্যাকটিস করে, ম্যানেজার ডিরেক্টর হিসেবে থাকে, এরপর হচ্ছে ফার্মে পার্টনার হয়, ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করে। অনেকে আবার হচ্ছে আপনার অ্যাব্রোডে সেটেল হয়ে যায়, বাইরের দেশে জব করে। আবার অনেকে হচ্ছে গভর্নমেন্ট জব করে, সিএ করে গভর্নমেন্ট জব করে, যদি সংখ্যাটা বেশ কম আর কি। সো আপনার আরেকটা বিষয় হচ্ছে আমরা কীভাবে ফার্ম সিলেকশন করবেন। সো আপনার ফার্ম সিলেকশন করতে হলে অবশ্যই আপনার হচ্ছে যে ফার্মে যেতে চাচ্ছেন ওই ফার্মের সিনিয়রদের সাথে কথা বলবেন। সো আমি সাজেস্ট করবো মোটামুটি হচ্ছে ফার্মের 1.5 বছর 2 বছর হয়েছে এমন কারোর সাথে একটু কথা বলবেন। একদম ফ্রেশার কারোর সাথে কথা বললে হয়তো বা আপনাকে খুব বেশি ইনফরমেশন হয়তো দিতে পারবে না, কারণ সে নিজেও হয়তো বা ওইভাবে ওই ফার্ম সম্পর্কে বিস্তারিত এখনো জানতে পারে না। সো 1.5 বছর 2 বছর হয়েছে ওই ফার্মে এমন কারোর সাথে কথা বলবেন। আপনারা হচ্ছে তাদেরকে ফেসবুক, লিঙ্কডইন এইসবের মাধ্যমে রিচ আউট করতে পারেন। সো এখানে কয়েকটা বিষয় তাদের থেকে জেনে নিবেন যে ওই ফার্মের অ্যালাউন্স স্ট্রাকচার কেমন, কালচার কেমন, ওভার স্টে করতে হয় কিনা, অফিসারের উপরে কাজ করতে হয় কিনা, অফ ডেগুলোতে কাজ করতে হয় কিনা, সিনিয়র জুনিয়র রিলেশনশিপ কেমন, এসব জেনে নেবেন। লার্নিং অপরচুনিটিস কেমন, কাজ শেখার সুযোগ আছে কিনা, আপনার ওইখানে নলেজেবল পার্সনস ওখানে কাজ করছে কিনা, এসব জেনে নেবেন। ওই ফার্মের স্টুডেন্টরা পাস করতেছে কিনা, ওগুলো জেনে নেবেন। আপনার হচ্ছে আপনার বাসা থেকে ওদের অফিস লোকেশনটা কতটুকু দূরে এটা জেনে নেবেন। যদি অডিট ক্লায়েন্ট হয়, অডিট ফার্ম হয়, অনেক সময় হচ্ছে আপনি যদি অডিট সেকশনে কাজ করেন আর কি, সেক্ষেত্রে হয়তো বা ফার্মের লোকেশনটা ওইভাবে ম্যাটার করে না, কারণ বেশিরভাগ সময় ক্লায়েন্ট অফিসে থাকতে হয় আর কি। সো ক্লায়েন্টের লোকেশনটা তখন জরুরি। সো ওদের ক্লায়েন্টগুলো কোন সাইডে হয় এই জিনিসগুলো জেনে নিতে পারেন আর কি। উইকলি অফটা কি 1 দিন নাকি 2 দিন, এই জিনিসটাও জেনে নিবেন। এক্সাম লিভ কয়দিন দেয়, পার এক্সাম কতদিন দেয়, অনেক ফার্ম পার এক্সাম 6 দিন লিভ দেয়। সো এই টাইপের ভালো ফার্মগুলো যারা পার এক্সাম ভালো লিভ দেয় ওগুলো দেখে নিবেন। অ্যালামনাই বেস কেমন ওইটা দেখে নিবেন। সো আপনি সব দিক দিয়ে কিন্তু ফেভারেবল পাবেন না, একটা ফার্মে সব অপরচুনিটি সব কিছু ফেভারেবল পাবেন না, এইভাবে বেটে বলে সাধারণত মিলে না আর কি। তারপরেও আপনার হচ্ছে যে জায়গায় সবচেয়ে ভালো পাওয়া যায় ওই জিনিসটা আপনি একটু দেখার চেষ্টা করবেন। সো কিছু ভালো ভালো ফার্ম আমার দৃষ্টিতে যদি আমি দেখি যে কেপিএমজি, একনাবিয়েন্স, নাশিস মাহমুদ, প্রথম 3টাতে আমি এখানে কাজ করেছি, 3টা ফার্মে আমি কাজ করেছি। কেপিএমজিতে আমি খুব বেশি দিন ছিলাম না যদিও, তারপর আমার দৃষ্টিতে যদি বলতে হয় যে দিস ইজ দ্য বেস্ট ফার্ম অফ বাংলাদেশ আর কি। সো একনাবিন ভালো করছে, তারপর হচ্ছে নাশিস মাহমুদ গ্রোয়িং ফার্ম খুব ভালো করছে। ইউআই ডেলয়েট এগুলো হচ্ছে আপনার বিগ 4 এর ফার্ম, এগুলো ভালো করছে। একাশেম, হুদাবাসি, হাওলাদার ইউনুস, হোসেন ফরহাদ, মাসিম মহিত, ম্যাপসেনজে এবং আহমেদ মাসুক, এগুলো ভালো ফার্ম আমার দৃষ্টিতে। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে বলছি আর কি। সো এর বাইরেও আরও ভালো ভালো ফার্ম আছে, আপনারা ওগুলোও দেখতে পারেন। সো ভালো ফার্মে ঢোকাটা একটু কঠিন, আপনার ওই লেভেলের যদি আপনার মানে ওরা একটু যাচাই বাছাই বেশি করবে আর কি আপনাকে। সো ওদের রিগরাস অ্যাসেসমেন্ট প্রসেসের মাধ্যমে হয়তো আপনাকে যেতে হবে আর কি। কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থাকে যে আমি কি বিবিএর পর সিএ করব নাকি এমবিএর পরে সিএ করব। এই জায়গায় আমি বলি হচ্ছে যদি আপনার ফ্যামিলি সাপোর্ট থাকে আপনি এমবিএটা একসাথে শেষ করে তারপরে সিএ করেন। আর যদি আপনার মনে হয় যে আপনি যদি এমবিএ করে তারপরে সিএ করতে আসবেন এই পরিমাণ সময় আপনার হাতে ওইভাবে নাই, তাহলে আপনি সরাসরি সিএতে চলে আসেন।
এরপর আপনি এমবিএটা পরবর্তীতে কোথাও ইভিনিং থেকে করে নেবেন আর কি। সিএ আপনার শর্ট টার্মে পাস করতে হইলে কি করতে হয়? এই টাইপের কিছু কোয়েশ্চেন আসলে পাওয়া যায়। সো এটা আসলে আপনার এক্ষেত্রে আপনার রেগুলার স্টাডি করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, সিরিয়াস থাকতে হবে, এটাই আর কি। আপনার আরেকটা প্রশ্ন হয়তো অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সিএ করতে হলে প্রতিদিন কয় ঘন্টা পড়তে হয়? দেখেন, এটা একান্তই নিজের উপরে। কেউ আপনার ডেইলি ১ ঘন্টা পড়েও আপনার ২ বছর ২.৫ বছরের মধ্যে সিএ পাস করে ফেলতে পারে। আবার কেউ হয়তোবা ডেইলি ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা পড়েও হয়তোবা আপনার ৫-৭ বছর লেগে যেতে পারে। এমনটা হয় আরকি। সো এটা ডিপেন্ড করে আপনার নিজস্ব মেধা, আপনার আর্লিয়ার বেসিক্স কেমন, আপনার প্রিভিয়াসলি আপনি এই রিলেটেড এই ব্যাকগ্রাউন্ডের পড়াশোনাগুলো আপনার যে আর্লিয়ার যে সিলেবাস ওখানের সাথে কতটুকু ম্যাচ আপ হয়, এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে আরকি। সো এটার আসলে এক্সাক্ট কোনো আনসার নাই। আপনার কি প্রি আর্টিকেলশিপ রুট দিয়ে আসা উচিত নাকি নরমাল আর্টিকেলশিপ রুট দিয়ে আসা উচিত? এক্ষেত্রে আমি বলব, আপনি যদি ডিটারমাইন্ড থাকেন আগে থেকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রি আর্টিকেলশিপ অ্যাডমিশন নিয়ে নেন। ওইদিকে যেহেতু আপনার পড়াশোনার সিএতে আপনার মেইন চ্যালেঞ্জ হচ্ছে কাজের চেয়েও পড়াশোনা করে পাস করাটা। সো ওই জায়গায় আপনি প্রি আর্টিকেলশিপ রুট ইউজ করে আপনি যদি পাস করে ফেলতে পারেন ওখানে কিছু সাবজেক্ট, সো এটা আপনাকে অনেক অ্যাডভান্টেজ দেবে। সো আমি বলব অবশ্যই প্রি আর্টিকেলশিপ রুটটা ইউজ করতে। আরও আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সিএ, এসএসসি আর সিএম এর মধ্যে কোনটা বেটার আরকি? এখানে যদি আমি অনেস্টলি আনসার দিই আরকি, আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকে ডিসএগ্রি করতে পারেন অবশ্যই। যাই হোক, যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, অবশ্যই সিএ আমার দৃষ্টিতে সবচাইতে ভ্যালুয়েবল ডিগ্রি আরকি বাংলাদেশ পার্সপেক্টিভে। এখন আপনি যদি অ্যাব্রোডে সেটেল হইতে চান, সেক্ষেত্রে হয়তোবা এসিসিএ আপনাকে কম্পারেটিভলি বেটার পজিশন দিতে পারে আরকি। তবে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে সিএ ইজ আনপ্যারালাল আরকি। আপনি এডিশনাল ইনফরমেশন যদি চান, আপনার বিভিন্ন বিষয়ে, আপনার ছোটখাটো বিভিন্ন বিষয়ে আপনারা হয়তো অনেকে নক দেন যে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, যেগুলো আপনার ওয়েবসাইটেই যেগুলো আনসার এভেইলেবল। সো এই জায়গায় আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে যাবেন আর কি। এটা হচ্ছে আপনার আইসিএবির ওয়েবসাইট, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আপনারা এই ওয়েবসাইটে গেলে আপনার এই যে স্টুডেন্টস অ্যান্ড আদার্স যে কর্নারটা আছে, দেখেন এই জায়গায় কিন্তু আপনার সবগুলো ইনফরমেশন আপনি পাবেন। যে এন্ট্রি ক্রাইটেরিয়া ফর আর্টিকেলশিপ, সিএ ফার্ম, তারপর হচ্ছে আপনার ক্রেডিট ফর প্রায়র লার্নিং বা এক্সামশন, কোন ইউনিভার্সিটি কতটা এক্সামশন পায়, এই জিনিসপত্রগুলা। তারপর হচ্ছে আপনার প্রি আর্টিকেলশিপ প্রোগ্রামের বিস্তারিত, আপনি এখানে মোটামুটি সব কিছুই পাবেন। আর্টিকেলশিপের রেজিস্ট্রেশন প্রসেস, সি অ্যাডমিশন প্রসেস, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেগুলো থাকে, মোটামুটি আপনি সব জিনিসপত্র এখানে পাবেন। এমনকি আপনি এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আপনার হচ্ছে সাজেস্টেড আনসার, এগুলোও পেয়ে যাবেন। মোটামুটি আপনি এই ওয়েবসাইটেই সি এর অনেকগুলো ইনফরমেশন পাবেন। আপনারা হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারেন। এর বাইরে আপনার যদি আরও কিছু ইনফরমেশন লাগে যেগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল না, সেগুলোর জন্য আপনি আইসিএবির অফিসে ভিজিট করতে পারেন। ঢাকায় হচ্ছে কাওরান বাজারে সিএ ভবন, আপনার চিটংয়ে, আপনার রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গায় আইসিএবির অফিস আছে আর কি। সো আপনারা ওইখানে ভিজিট করতে পারেন। এর বাইরে চাইলে আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, ওগুলোতে দেখতে পারেন, ওইখানেও কিছু ইনফরমেশন পাইতে পারেন আর কি। সো আমার যদি আপনাদের জন্য কোনো অ্যাডভাইস থাকে, সেটা হচ্ছে চেষ্টা করবেন আর্টিকেলশিপ পিরিয়ডের মধ্যেই যতটুক পারা যায় শেষ করে রাখা আর কি, যতটুকু কোর্স পাস করে রাখা সম্ভব অতটুকু করে রাখা। আর্টিকেলশিপ পিরিয়ডের পরে আপনারা যখন জবে জয়েন করে ফেলবেন, তারপর হচ্ছে পারিবারিক বিভিন্ন রেসপন্সিবিলিটিসগুলো আপনাদের কাছে চলে আসবে, তখন হয়তোবা পড়াশোনা এভাবে টাইম দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। এই টাইপের অনেকজনই আমাকে নক করে যে আর্টিকেলশিপ শেষ হয়েছে, এরপরে দীর্ঘদিন পড়াশোনা করা হয় নাই, এরপর অনেকদিন পরে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চায়। সো ওই সময়ে এসে এটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য। সো এই জায়গায় আমার একটাই রিকোয়েস্ট আপনাদের ক্ষেত্রে, আপনাদের প্রতি, সেটা হচ্ছে আর্টিকেলশিপ পিরিয়ডের বেস্ট ইউটিলাইজেশনটা আপনারা যাতে করেন আর কি। আরেকটা অ্যাডভাইস হচ্ছে, আপনারা যে পড়াশোনা করেন তখন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া বা এইসব থেকে দূরে থাকবেন আর কি। আপনি সাপোজ মোবাইল ফোন ইউজ করছেন, আবার সাথে সাথে পড়াশোনা করছেন, বই প্লাস মোবাইল পাশাপাশি। সো আপনার বারবার ডিস্ট্রাকশন কিন্তু আপনার হবে। সো আপনি পড়াশোনা যখন করবেন, ওই টাইমটা একান্তই পড়াশোনার জন্য রাখবেন। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ওই সময় ইউজ করবেন না আর কি। সো এইটুকুই ছিল। এর বাইরে আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন। আমি পরবর্তীতে যদি সম্ভব হয় আনসার দিব আর কি আপনাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।